ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আবার শুরু করছি ক্লাস 5 পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই সুন্দরবন যে পড়াটা সম্পর্কে আছে তোমাদের নিয়ে আমি আলোচনা করছি। দেখো, আর এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তোমাদের সেগুলো আমি আলোচনা করে দেবো, বলেও দেবো যেগুলো উত্তর হয় ব্যাকেট দিয়ে দিয়ে। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এই এই পড়াগুলো অবশ্যই ফলো করবে। দেখো কি আছে কি আছে দেখো, সুন্দরবনের যে পড়াটা আছে এখান থেকে প্রচুর তোমাদের প্রশ্ন আসে। আমি তোমাদের সেগুলো আমি ব্যাকেট দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো কি কি আসতে পারে এখান থেকে, যেগুলো বাছাই বাছাই একদম ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে খাতায় নোট করে নেবে, ঠিক আছে? যখন আমি পড়বো ব্যাকেট দেবো। দেখো কি বলছে, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ পুরোটাই বিরাট বন, এর নাম কি? সুন্দরবন। এটা এখান থেকে মেন পড়া স্টার্ট হচ্ছে। কি না, গাঙ্গেয় সমভূমির, এই যে এখানে আমি ব্যাকেট দিয়ে দিলাম, সমভূমির দক্ষিণ অংশ যে বিরাট বন সেটার নামই কি? বলবে সুন্দরবন। তাহলে সুন্দরবন কোথায় অবস্থিত? তাহলে তোমরা কি বলবে যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ দিকে হচ্ছে সুন্দরবন, ঠিক আছে? বেশিরভাগটাই বাংলাদেশে, আর এর বেশিরভাগটা কোথায় চলে গেছে না বাংলাদেশে চলে গেছে। আর উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনা দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটাই জুড়ে সুন্দরবন। তাহলে সুন্দরবনের বিস্তৃতিটা কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষায়। বুঝতে পেরেছো কতটা এরিয়া জুড়ে? তোমরা বলবে যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ ভাগটা হচ্ছে সুন্দরবন। আর পরের প্রশ্ন কথাটা কি বলবে? বেশিটা চলে গেছে বাংলাদেশে। আমাদের যে উত্তর 24 পরগনার কিছু অংশ, তাহলে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে যে উত্তর 24 পরগনা আছে তার কিছু অংশ, এবং দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের পুরোটাই সুন্দরবন। এই অঞ্চলে ভূমির ঢাল খুব কম। মনে থাকবে সুন্দরবনটা। তাহলে আমি বোঝাতে পেরেছি, তোমাদের ব্যাকেট দিয়ে দিয়েছি যে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সুন্দরবনের এরিয়াটা কতটা। বুঝতে পেরেছো কোথায় কতটা গেছে? এটা একটা তোমাদের উত্তর বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, পরের আলোচনায় যাই এবং প্রশ্ন বলে দিচ্ছি কি আসবে। রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা সুন্দরবন নাম শুনলেই যেটা বলবো আমরা সবার প্রথমে কি বলবো? সুন্দরবনের বাঘ বিখ্যাত। কি বাঘ? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? রয়্যাল বেঙ্গল টাইগার আন্ডারলাইন করে দিলাম, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, যে সুন্দরবনে যে পশুটা বিখ্যাত সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া এই সুন্দরবন চ্যাপ্টারটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, ঠিক আছে? এক্সামে কিন্তু এগুলো তোমাদের একটা আসার বিশাল চান্স আছে। এখান থেকে প্রচুর তোমরা প্রশ্ন এখান থেকে পাবে, এবং আমি যেগুলো পড়াচ্ছি যে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, যে ব্যাকেট দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় এগুলো অবশ্যই নোট করে নাও, ঠিক আছে? তোমাদের সেকেন্ড ইউনিটে কিন্তু এগুলো আসবে। কি বলছে দেখো, রয়্যাল বেঙ্গল টাইগার এখানে বিখ্যাত। আর এখানে কি বিখ্যাত? যেটা নাম বললেই হবে, সুন্দরী গাছ। তাহলে আমরা কি কি পড়লাম? রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ যেটা, আর হচ্ছে সুন্দরী গাছ। এখানে বৈশিষ্ট্য, এই বনের সব থেকে বিখ্যাত উদ্ভিদ এই সুন্দরী গাছ বললেই মানে আমাদের সুন্দরবন বললেই দুটো নাম আসবে, একটা সুন্দরী গাছ, একটা কি? রয়্যাল বেঙ্গল টাইগার। মনে থাকবে। এবং এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী এখানে দেখা যায়। হ্যাঁ, এবার তোমাদের একটা আসতে পারে যে সুন্দরবনে কি কি নদী আছে। কি বলবে? বলবে মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, এই নদীগুলো এখানে দেখা যায় সুন্দরবনে। তাহলে কি কি নদী দেখা যায়? কি বলবে? মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। মনে থাকবে, এই সব নদী এখানে দেখা যায়। আন্ডারলাইন করে দিলাম। এছাড়া এখানে নৌকা করে চলাফেরা করা যায়। তাহলে আমি নদীগুলো কি বলে দিয়েছি, এটা একটা প্রশ্ন তোমাদের আসতে পারে।
মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। ঠিক আছে? আচ্ছা, বলছি এছাড়া আরও অনেক নদী আছে, এই নদী থেকে আরও অনেক বেরিয়েছে, কিছু দূরে গিয়ে আবার কোথাও মিশেছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত নদীগুলো শেষে কোথায় গিয়ে মেশে? বঙ্গোপসাগরে মেশে। আমি এর আগের পড়াগুলোতেও বলে দিয়েছি যে সব নদীর মিলিত স্থান হচ্ছে সাগর। এই সব নদীগুলো কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে মিশেছে, মনে থাকবে। তারপরে দেখো কি বলছে, তারপরে আরও তুলি দেখো, আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি এবং উত্তরও জানিয়ে দিচ্ছি, দেখো ব্যাকেট দিয়ে দিয়ে। কি হবে দেখো, বলছে এখানকার মাটির জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ আছে। কেন বলো তো? এখানে তো সমুদ্র, কাছে সমুদ্র, আর মাটির নিচে যে জলের স্তর তার সাথে সমুদ্রের জলের খুব যোগ আছে। তাই পুরোটা সুন্দরবনে খুব সাগরের কাছে অনেক এখানে দ্বীপ দেখা যায়, তাই তো? যে কোনো মানচিত্র দেখলেই বোঝা যাবে। পশ্চিমবঙ্গের অংশটার 102টি দ্বীপ আছে। এটা আবার একটা তোমাদের প্রশ্ন আসতে পারে, এখানে কতগুলি দ্বীপ দেখা যায়? কি বলবে? 102টা দ্বীপ দেখা যায় এখানে, একটা দুটি, তাই তো? তার মধ্যে 48টা ঘন বন আছে। তাহলে 102টার মধ্যে 2-এর মধ্যে 48টা, এটা আসতে পারে তোমাদের একটা পরীক্ষায়, ভালো প্রশ্ন। উত্তরটা বলে দিলাম, 102টি যে তোমার দ্বীপ আছে তার মধ্যে 48টায় বলবে বনে জঙ্গলে ভর্তি, আর 54টায় মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে, মনে থাকবে। এটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম, এটা একটা আসার সম্ভাবনা আছে। যে 102টি দ্বীপ আছে, 102টি মোট দ্বীপ আছে, তার মধ্যে বলবে যে 54টি দ্বীপে জনবসতি গড়ে উঠেছে আর 48টি দ্বীপে ঘন বন আছে, মনে থাকবে। এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যে কতগুলিতে ঘন বন আছে আর কতগুলিতে বসতি গড়ে উঠেছে। এই 54টিতে জনবসতি গড়ে উঠেছে আর 48টাতে কী আছে না, ঘন বন রয়েছে, মনে থাকবে। আন্ডারলাইন করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। আর কি এখানে বৈশিষ্ট্য? প্রচুর পলিমাটি, গোল জল, ভাগীরথী, গোলা জল, ভাগীরথী, পদ্মা এবং অন্যান্য নদী বয়ে নিয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল খুব কম, তাই সেই পলি জমে দ্বীপ তৈরি হয়। আমরা জানি দ্বীপ কী করে তৈরি হয় না, পলি মাটি বিভিন্ন অঞ্চল নদী থেকে যে পলিগুলো এসে সঞ্চয় হচ্ছে, সেই সঞ্চয় হয়ে দ্বীপ তৈরি হয়। দ্বীপ হলেই সেখানে কি তৈরি হবে? জঙ্গল তৈরি হবে, বন। 7-8 হাজার বছর ধরে এই বন তৈরি হয়েছে। এটাও একটা আসতে পারে যে কতদিন ধরে এই বন তৈরি হয়েছে, বলতে হবে কত বছর আগে সুন্দরবন গড়ে উঠেছে। তাহলে কি বলবে তোমাদের প্রশ্ন উত্তর কি হবে? 7-8 হাজার বছর আগে সুন্দরবন গড়ে উঠেছে, মনে থাকবে। তাহলে যদি বলা হয় যে সুন্দরবন কতদিন আগে গড়ে উঠেছে, এটা একটা তোমাদের প্রশ্ন আসবে। আমি বলে দিলাম 7-8 হাজার বছর আগে, এই যে আন্ডারলাইন করে দিলাম, এই তোমাদের বন সুন্দরবন গড়ে উঠেছে। এই নদীর জল দেখো কি বলছে, দেখো নদীর জল নেক্সট পাতায় আছে। এটা 71 পাতার পড়াটা পড়ালাম, এবার তোমাদের এই 72 পাতায় পড়াটা বাকিটা আছে, শোনো ভালো করে কি বলছে। হ্যাঁ, আর সমুদ্রের জলে মিশে এই অঞ্চলে জলেরটা নোনা থাকে, জানো তো। এই অঞ্চলে জলের বেশিটাই নোনা, কেন? কাছে সমুদ্র আছে আর এখানে নদীর সাথে মিশে এখানে জলটা কি হয়ে গেছে? ঈষৎ নোনা, মানে পুরোটা নয়, ঈষৎ নোনা। আর কাদা বলছি, আর কাদায় জন্মায় এক ধরনের গাছ, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সুন্দরবন চ্যাপ্টারটা, কিন্তু আমি বলে দিচ্ছি পড়াতে এবং প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি এটা ঠিকমতো আমার এই পড়াগুলো শোনো, আমার প্রশ্নগুলো যদি ফলো করো, তোমরা কিন্তু উপকার পাবে। দেখো এখানে যেগুলো বলেছে যে সমুদ্রের জল, এখানে যদি বলে সুন্দরবনের জলটা কেন নোনা হয়, ঈষৎ নোনা হয়, তখন এই উত্তরটা বলবে তোমরা যে যেহেতু এখানে সমুদ্রটা কাছাকাছি, তাই যে নদীগুলো আছে সেই নদীর সাথে সমুদ্রের জলের একটা সংযোগ আছে এবং এই জন্য এখানকার জল যেটা ঈষৎ নোনা, এবং এই ঈষৎ নোনা জলের জন্য এখানে এক রকমের গাছ জন্মায়, যেটার নাম হলো সুন্দরী গাছ।
তাদের দু রকম মূল দেখা যায়, মনে থাকবে। মাটির গভীরে ঠেস মূল, ভীষণ ইম্পর্টেন্ট। এই সুন্দরী গাছের মূলের বৈশিষ্ট্য কী? এই ঠেস মূল থাকার জন্য কি করে, ওই গাছটাকে আটকে রেখে দেয়, এবং মূল মাটি থেকে যে মূল ওপরে ওঠে তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়, তাকে শ্বাসমূল বলা হয়। তোমরা ধরে নাও এখান থেকে এই প্রশ্নগুলো আসবে। একটা হচ্ছে শ্বাসমূল কাকে বলে, আর একটা হচ্ছে ঠেস মূল কাকে বলে। এই ব্র্যাকেট দিয়ে দিলাম আমি, কিন্তু কি বলবে যে সুন্দরবনের ঈষৎ নোনা জলে এক ধরনের গাছ দেখা দেয়, যাদের আমরা বলি সুন্দরী গাছ। এই গাছগুলোর বৈশিষ্ট্য কি? দু রকম মূল দেখা যায়, একটা ঠেস মূল, একটা শ্বাসমূল। ঠেস মূল কাকে বলে যদি বলে, তখন কি বলবে? বলবে মাটির গভীরে এই মূলগুলি চলে যায় এবং গাছকে, মাটিকে আটকে রেখে দেয়, এদেরকে আমরা বলি। এবং আরও একরকম মূল আছে, এদেরকে আমরা ঠেস মূল বলে থাকি। আর যে মূলগুলো মাটি থেকে ওপরে উঠে এসে বাতাস থেকে এরা অক্সিজেন নেয়, তাদের আমরা শ্বাসমূল বলি। এই ধরনের গাছকে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, যে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে তোমরা কিন্তু এটা জেনে নাও, যে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে, যে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, তখন কিন্তু তোমরা এগুলো লিখে দেবে। দু রকমের, তাহলে কি বললাম? বলবে ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়। ঠেসমূলটা কি? বলবে মাটির গভীরে যে মূল চলে গেছে তাদের ঠেসমূল বলবো। আর শ্বাসমূল কি? শ্বাসমূল হলো যারা বাতাস থেকে অক্সিজেন নিয়ে, যেসব মূলগুলি মাটির ওপর জেগে উঠে বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে, তাদের আমরা বলি শ্বাসমূল। এই দু ধরনের মূলের বৈশিষ্ট্য কোন উদ্ভিদে দেখা যায়? বলবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখা যায়, এগুলো সুন্দরবনেই আছে। ব্যাস, হয়ে গেল। এবার বলছে গেওয়া, বাইন, গরান, এইসব গাছ এখানে আছে। হ্যাঁ, এগুলো সবই ম্যানগ্রোভ গাছ। যদি বলা হয় কতগুলি ম্যানগ্রোভ গাছে উদ্ভিদের নাম করো, তখন তোমরা কি বলবে? আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো ভালো করে। একটা হচ্ছে গেওয়া, বাইন আর গরান, মনে থাকবে। এগুলোকে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ বলে থাকি। তাহলে আমরা প্রচুর প্রশ্ন পেলাম এই চ্যাপ্টারটা থেকে, এবং তার উত্তরগুলো আমি তোমাদের এখানে সব দেখিয়ে দিয়েছি, আন্ডারলাইন করে করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো হেতাল, গোলপাতা, তাই তো এখানে এই উদ্ভিদগুলোও দেখা যায়। এছাড়া কি আছে দেখো, জলে যে পশুগুলো দেখা যায়, এখানকার যে পশুগুলো, সেগুলো কামট, কুমিরের মতো দেখছে, কামট। খুব লম্বা খাড়ির কুমির আছে। ডাঙায় মেটো বিড়াল দেখা যায়, বুনো শুয়োর দেখা যায়, চিতা হরিণ দেখা যায়, চিতল হরিণ, যেগুলো চিতল হরিণ হয়, ছোপ ছোপ। আর এখানে 100 বছর আগে চিতা বাঘ, জাবার গন্ডার, যেগুলো বুনো মহিষ, বারসিঙ্গা পাওয়া যেত। 100 বছর আগের কথা বলছে। এটা আবার প্রশ্ন আসতে পারে যে 100 বছর আগে কোন কোন পশু পাওয়া যেত। আমি কিন্তু এগুলো ব্যাকেট দিয়ে দিলাম তোমাদের, তোমরা এগুলো নজর দেবে ভালো করে। হ্যাঁ, আর এখানে যে পশুগুলো পাওয়া যায় সেটাও আমি বলে দিয়েছি। দেখো এখানে লোক তো প্রচুর বাস করে এখানে। আর এখানে যেহেতু এইসব নৌকা চালানো হয়, নদী নাদা আছে প্রচুর, তাই এখানে লোকজন এই নৌকা চালানোর কাজ তৈরি করে। এই যে এখানে নৌকা তৈরি করছে তোমরা দেখতে পাচ্ছ, এই জীবিকা অর্জনের ছবিটাও দিয়ে দিয়েছে এখানে। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার, এটাও একটা বাঘের ছবি দিয়ে দিয়েছে, তাই তো তোমরা পড়ার সময়তেই এগুলো লক্ষ্য করছো। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে। আর এখানে প্রচুর মৌমাছির চাক আছে, তাই মধু সংগ্রহ করে। কেন? ওই যে গরান গাছের যে ফুলগুলো হয় না, হলুদ হলুদ ফুল হয়, ওতে কিন্তু তোমার মৌমাছিরা খুব আকৃষ্ট করে মধু, তাই তো মধু সংগ্রহ করে, এবং এখানে খুব মধুর চাক তৈরি হয়। তা ওখানকার মানুষরা তাহলে কী কী জীবিকার সংগ্রহ করবে? বলবে নৌকা তৈরি, তাই তো, তারপরে নৌকা চালানো, নদীতে মাছ ধরা, যেহেতু নদী আছে মাছও আছে, মিন ধরা। মিন মানে হচ্ছে যে এই চিংড়ি মাছের যে ছোট ছোট বাচ্চা, সেগুলোকে মিন বলা হয়, মনে থাকবে। কাঁকড়া শিকার করা, মধু সংগ্রহ করা। তাহলে এটা আবার তোমাদের এই পোর্শনটা আবার তোমাদের ওই জীবিকা হিসাবে আসতে পারে। এই জীবিকা কি এখানকার মানুষের, মনে থাকবে, এইটা হিসাবে আসতে পারে যে এখানকার মানুষের জীবিকা কি। মিন থেকে ভেড়িতে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি আসতে পারে। এটা একটা, যে মিন থেকে কি তৈরি হয়।
এবং মিন কারা সংগ্রহ করে এটাও একটা আসতে পারে, মেয়েরা। মিন কাকে বলে, মিন থেকে কি পাওয়া যায়? তাহলে কতগুলো তোমাদের আমি এখান থেকে প্রশ্ন বলে দিলাম, যেগুলো তোমাদের আসবে ব্যাকেট দিয়ে দিয়ে। তোমরা নিশ্চয়ই উপকার পাবে আমার এই চ্যানেলটিকে যদি তোমরা নিয়মিত ফলো করো, আমার পড়াগুলো যদি ভালো করে শোনো, তোমরা নিশ্চয়ই উপকার পাবে। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই আমার যারা চ্যানেলটাকে ফলো করছো তারা অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে। আর যারা নতুন দর্শক, মানে যারা নতুন শুনছো আমার পড়াটাকে, যারা শিক্ষার্থী, তাদের একটা আবার আমার নতুন চ্যানেলে অভিনন্দন জানাই। এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। ঠিক আছে, ভালো থেকো।